নমস্কার, আমি অর্চিতা শীল। আমি ইগনোর রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকে বিপিএসসি 143 প্রথমে বলি ভাষাগত এবং জাতিগত গোষ্ঠী অর্থে আমরা কি বুঝিয়ে থাকি। যদি শুরু করা যায় তাহলে দেখা যায় যে ভাষাগত এবং জাতিগত গোষ্ঠী ভারতীয় যে গণতন্ত্র বা ডেমোক্রেসি রয়েছে সেখানে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকে। ভারতবর্ষ হচ্ছে যে এমন একটি দেশ যেখানে বৈচিত্র্যতায় পরিপূর্ণ। অর্থাৎ ভারত একটি বৈচিত্র্যপূর্ণ দেশ যেখানে বহু জাতি দেখে থাকি। সেই জন্য বলা হয়ে থাকে ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ কথাটা খুব প্রয়োগযোগ্যতা হয়ে থাকে, অর্থাৎ বৈচিত্র্যতার মধ্যে ঐক্য। এখানে দেখা যায় যে এই ভাষাগত বা সংস্কৃতিগত যাই গোষ্ঠী বা গ্রুপের কথা বলি না কেন, এই ধরনের গোষ্ঠীগুলি দেখা যায় যে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সেখানে এই অংশগ্রহণের ক্ষেত্রে পাওয়ার পলিটিক্স, ক্ষমতায়ন, বন্টনমূলক ন্যায় বিচার বা নিরাপত্তা, স্বাধীনতা, সুবিধা, এই সমস্ত গুলো বেনিফিট বা সুবিধা পাওয়ার ক্ষমতা তাদের মধ্যে থাকে এবং তারা দেখা যায় যে গণতন্ত্রকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে সেখানে বিভিন্ন কারণের উপর ভিত্তি করে এই গোষ্ঠীগুলোর একাধিক পরিচয় থাকতেই পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন বর্ণের উপর ভিত্তি হতে পারে ভাষা, ধর্ম, জাতি, সংস্কৃতি, ঐতিহ্য, রিচুয়ালস, প্রথা ইত্যাদি। দেখা যায় যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু গণতন্ত্রকে প্রভাবিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। দেখা যায় যে এই ডিটারমিন্যান্ট বা নির্দেশকগুলোর উপর ভিত্তি করে দেখা যায় যে সমাজ এবং রাজনীতিতে একটা ইউনিফিকেশন বা ইন্টিগ্রেশন অর্থাৎ সংহতি বা পৃষ্ঠপোষকতা বা বৈষম্য সেখানে যাই দেখা যাক না কেন এই নির্দেশকগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার একটা উল্লেখযোগ্য দিক চিহ্নিত করে থাকে। এরপরে আমরা এটা একটা সূচনা হিসেবে দিলাম। সেখানে এবার বলা যায় যে ভাষাগত এবং জাতিগত গোষ্ঠীগুলো কি কি। প্রথমে আমরা বলি একটা ভাষাগত গোষ্ঠী বলতে কি বোঝা যায়। দেখা যায় যে একটি ভাষাগত গোষ্ঠী হলেও দেখা যায় যে একদল লোক যারা অনুভব করে, যারা ফিল করে যে তারা একটা সাধারণ ভাষা কি করে থাকে নিজেদের মধ্যে শেয়ার করে। অন্যদিকে একটা নৃতাত্ত্বিক গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী বা এমন একটি গ্রুপ বলা যায় যে যারা মনে করে যে তারা জীবনের বিভিন্ন দিক অর্থাৎ বিভিন্ন আসপেক্ট যেমন হচ্ছে রিলিজিয়ান, ধর্ম, ল্যাঙ্গুয়েজ, ভাষা, সংস্কৃতি, কালচার, রীতিনীতি বা হচ্ছে কনভেনশনস, ঐতিহ্য, বর্ণ বা বলা যায় যে বর্ণ বা জাতি, কাস্ট, অর্থনীতি, ইকোনমি ইত্যাদির মধ্যে কিছু রয়েছে কি থাকে। দেখা যায় যে সেখানে তাদের মধ্যে কিছুটা কি দেখা যায় মিল বা সিমিলারিটি লক্ষ্য করা যায়। তাহলে একটা নৃতাত্ত্বিক গোষ্ঠীকে যদি আমরা বিবেচনা করি তাহলে কি বলা গেল, এমন একটা গ্রুপের কথা আমরা ভাববো যেখানে তারা জীবনের বিভিন্ন দিক অর্থাৎ তাদের ভেরিয়াস অ্যাসপেক্ট নিয়ে আমরা আলোচনা করে থাকি বা সেখানে বিভিন্ন যে দিকগুলো আছে সেগুলোর ভিত্তিতে তাদের মধ্যে মিল পাওয়া যায়, যেমন ধর্ম, ভাষা, সংস্কৃতি, রীতিনীতি, ঐতিহ্য, ইনস্টিটিউশনের ক্ষেত্রে অবস্থিত। দেখা যায় যে এই ভারতীয় যারা পণ্ডিতরা রয়েছেন মানে দুভাবে আমরা তাকে ভাগ করতে পারি, মানে দুটো ইনস্টিটিউশনের কথা বলি। একটা ইনস্টিটিউশন যেটা লেড বাই হচ্ছে ইন্ডিয়ান যারা ফিলোসফার্স রয়েছেন তারা রয়েছেন, অন্যদিকে রয়েছেন আমেরিকান এবং ইউরোপিয়ান প্রতিষ্ঠানে বা এই ধরনের ইনস্টিটিউশন বা ধারণায় বিশ্বাসী আর এক ধরনের ফিলোসফার্স রয়েছে। সাধারণত দেখা যায় যে ভারতীয় প্রতিষ্ঠানে অবস্থিত যে ভারতীয় পণ্ডিতরা রয়েছে এবং আমেরিকান ও ইউরোপীয় প্রতিষ্ঠানে অবস্থিত যে সমস্ত
পণ্ডিতরা রয়েছে তারা দেখা গেছে সামান্য ভিন্ন ভিন্ন উপায়েও একক বা একাধিক কারণ থেকে গোষ্ঠী পরিচয়কে কি করে থাকেন, বিবৃতি করে থাকে। অর্থাৎ সেক্ষেত্রে একটা পয়েন্টের উপর ভিত্তি করেও তারা দিতে পারেন, আবার অনেক সময় দেখা যায় যে একাধিক পয়েন্টের উপর ভিত্তি করেও দিতে পারেন। এখন দেখা যায় যে এই ভারতীয় পণ্ডিতরা যারা রয়েছে, যারা এই ধরনের ইনস্টিটিউশনাল চিন্তাধারায় বিশ্বাসী, তারা সাধারণত দেখা যায় যে একটি ফ্যাক্টর বা একক ফ্যাক্টরের উপর বেশি স্ট্রেস করেন বা গুরুত্ব দিয়ে থাকেন, এবং সেখানে বলা হচ্ছে এক ফ্যাক্টর বা এক উপাদানের ভিত্তিতে গঠিত বলা যায় যে একটি দলকে তারা সাধারণত একক ফ্যাক্টর গ্রুপ হিসেবে চিহ্নিত করে থাকে। অর্থাৎ এই কথাগুলো তো বেশ অনেকগুলো বড় বড় কথা বললাম, কথাটার মানে কি? উদাহরণ হিসেবে বলা যায় যে যেমন একটা ভাষাগত গোষ্ঠী আছে, অর্থাৎ দক্ষিণ ভারতের কথাই আমরা ধরে থাকি। যেমন ধরা যায় যে তামিল, তেলেগু এবং হিন্দি বা মৈথিলি ভাষার ভিত্তিতে দেখা যায় যে যে সমস্ত পরিচিত একটি একক চিহ্নিতকারী জাতি বা বর্ণগোষ্ঠীর পরিচয় তারা দেয়। যেমন সেখানে দেখা যায় যে সেখানে থাকতে পারে, যেমন দক্ষিণ ভারতের কথা আমরা বলছি, সেখানে দেখা যাচ্ছে যে তামিল বললাম, তেলেগু বললাম, হিন্দি বা মৈথিলি ভাষার ভিত্তিতে দেখা যায় যে একটি একক চিহ্নিতকারী জাতি বা বর্ণ রয়েছে, যেটা গোষ্ঠীভিত্তিক পরিচয় দেয়। কিরকম গোষ্ঠীভিত্তিক পরিচয় দেয়, কিরকম হতে পারে? যেমন হচ্ছে যারা ধরো দলিত বা ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে, ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে, সেখানে উচ্চ বর্ণ আছে, ব্রাহ্মণ রয়েছে, রাজপুত রয়েছে, এবং সেখানে দেখা যায় যে তারা একাধিক কারণের উপর ভিত্তি করে গঠিত এই গোষ্ঠীগুলোকে সাধারণত জাতিগত গোষ্ঠী হিসেবে উল্লেখ করে থাকে। এখন হচ্ছে উদাহরণ হিসেবে এবার একটু আমরা উত্তর পূর্ব দিকে চলে যাই। সেখানে ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে কি রয়েছে, ধরুন এই যে অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড, এই সমস্ত দেশগুলো রয়েছে, এই যে রাজ্যগুলো রয়েছে। সুতরাং সেখানে আবার কি দেখা যায়, দেখা যায় যে নাগা বা মিজো গোষ্ঠী, অর্থাৎ মিজোরামে যারা বাস করে, সেই গোষ্ঠী পরিচয় বিভিন্ন চিহ্নিতকারী বিষয় হিসেবে, নির্দেশক হিসেবে কতগুলো খুব গুরুত্বতা পায়। যেমন সেখানকার সংস্কৃতি, ভাষা, রীতিনীতি, ইতিহাস, ভূগোল, গোষ্ঠী ইত্যাদি ভিত্তিতে দেখা যায় যে সেখানে নাগা বা মিজোদের জাতিগত পরিচয় বুঝিয়ে থাকে। এগুলোর ক্ষেত্রে তাদের সংস্কৃতি, কালচার, যেমন এই ডিসেম্বর মাসে ওদের একটা যেমন নাগা বা নাগাদের যেমন একটা অনুষ্ঠান হয়ে থাকে, একটা উৎসব হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি হর্নবিল, একটা উৎসব হয়ে থাকে। সুতরাং সেক্ষেত্রে তাদের যে সংস্কৃতি আছে, তাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে বা রীতিনীতি, ইতিহাস, ভূগোল, গোষ্ঠী ইত্যাদি ভিত্তিতে গঠিত এই যে নাগা বা মিজোদের জাতিগত পরিচয়কে সাধারণত বুঝিয়ে থাকে। অন্যদিকে যারা মানে আমেরিকান, মানে এরা একটা বিষয়কে বেশি গুরুত্বতা দিয়ে এই ইনস্টিটিউশন, ভারতীয় ইনস্টিটিউশনের যারা বা এই ধরনের চিন্তাধারা বিশ্বাসী, তারা একক গোষ্ঠীকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। অন্যদিকে যদি দেখা যায় যে আমেরিকান বা ইউরোপীয় প্রতিষ্ঠানে অবস্থিত যে পণ্ডিতরা রয়েছে, তারা দেখা যায় যে তারা শুধু একক নয়, একক বা একাধিক কারণের উপর গঠিত বিভিন্ন গোষ্ঠীর মধ্যেও যে রয়েছে, অর্থাৎ একটা কারণেও গোষ্ঠী ডেভেলপ করতে পারে, আবার একাধিক কারণের উপর ভিত্তি করেও গোষ্ঠী ডেভেলপ করতে পারে। সেইগুলোর মধ্যে তারা খুব একটা বেশি কি করেনি বলতো, ডিমার্কেশন করেনি বা পার্থক্য করেনি। তারা বলেছেন যে একক চিহ্নিতকারী যে পাশাপাশি একাধিক চিহ্নিতকারী উভয় গোষ্ঠী, মানে একক চিহ্নিতকারী হিসেবে যে গোষ্ঠী গড়ে উঠবে তাকেও আমরা জাতিগত গোষ্ঠী বলবো। আবার কি বলা হচ্ছে, একাধিক চিহ্নিতকারী যে উভয় মানে অনেকগুলো নির্দেশকের ভিত্তির উপর ভিত্তি করে যে ধরনের গোষ্ঠী ডেভেলপ করছে তাকেও আমরা জাতিগত গোষ্ঠী বলে উল্লেখ করতে পারবো। তাহলে ইনস্টিটিউশন, ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল বা ইন্ডিয়ান চিন্তাধারা বিশ্বাসীরা যারা রয়েছেন, তারা একক গোষ্ঠীর উপর বেশি গুরুত্বটা দিয়ে থাকেন, একক নির্দেশক গোষ্ঠীটার উপরে, গোষ্ঠীবদ্ধতার উপরে। যেখানে অন্যদিকে দেখা যায় যে এরা, অর্থাৎ হচ্ছে যে অন্যান্য যারা হচ্ছে যে বলা যায় একাধিক চিহ্নিতকারী নির্দেশক বিষয়ের উপর ভিত্তি করে তারা এই জাতিগত গোষ্ঠীর কথা বলে থাকে।
এখন বলা হচ্ছে যে বলা যায় যে এরপর আমরা একটু আসি যাকে বলা হচ্ছে ভাষাগত গোষ্ঠী। ভাষাগত মানে কি, কথাটার মধ্যে খুবই বোঝা যাচ্ছে, যেটাকে আমরা বলে থাকি কি ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড যে গ্রুপটাকে বলা হয়ে থাকে। সেখানে যদি একটু তাত্ত্বিক দিক দিয়ে বা থিওরিটিক্যাল দিক দিয়ে বিচার করি, তাহলে দেখা যায় যে এই ভাষাগত গোষ্ঠীগুলোকে যখন আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি বা শনাক্তকরণ করার চেষ্টা করি, সেখানে অনেকে বলছেন যে সেখানে দেয়ার আর টু স্টেজেস, অর্থাৎ দুটো স্তর থাকতে পারে। কিরকম থাকতে পারে, একটা হচ্ছে ন্যাশনালাইজ লেভেলে হয় অর্থাৎ জাতীয় স্তর, এবং অন্যদিকে যেটা বলা হচ্ছে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলও হতে পারে। এখন বলা হচ্ছে যে যদি আমরা ভারতের প্রেক্ষাপটে বিচার করার চেষ্টা করে থাকি, তাহলে দেখা যায় যে ভারতবর্ষ হচ্ছে, আমরা তো নিশ্চয়ই আগে দেখেছি যে এখানে একটা যুক্তরাষ্ট্র ব্যবস্থা রয়েছে, যদিও সেই যুক্তরাষ্ট্র ব্যবস্থা যে ফুল রিয়েল সেন্স অফ দ্য টার্ম যে ফেডারেল ক্যারেক্টার সেটা বহন করে তা নয়, সেটা অনেকে বলে থাকে যে ইট ইজ আ কোয়াসি ফেডারেল স্টেট বা আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। কিন্তু যাই হোক না কেন, সর্বভারতীয় স্তরে বলা যায় ভাষাগত সংখ্যাগরিষ্ঠ যে হিন্দি ভাষাভাষীদের নিয়ে গঠিত এবং অন্যান্য যে ভাষাগত গোষ্ঠীগুলো রয়েছে তারা তার থেকে, অর্থাৎ হিন্দি ভাষীদের লোকজন অনেক বেশি, অন্যান্য যে ভাষাগত গোষ্ঠীগুলো রয়েছে তারা ভারতে সাধারণত অনেকে বলে থাকে যে তারা কিন্তু কিছুটা সংখ্যালঘু, অর্থাৎ তারা একটু মাইনরিটি হিসেবে বিবেচিত হয়ে থাকে। এখন বলা হচ্ছে যে রাজ্যগুলির মধ্যে যে দলগুলো ধরো সংখ্যাগরিষ্ঠ ভাষার কথা বলে না, অর্থাৎ একটা রাজ্যে অনেকগুলো ভাষাভাষী বা মানুষ আছে, যেমন পশ্চিমবঙ্গে উদাহরণ হিসেবে বলা যায় যে পশ্চিমবঙ্গে বাঙালি লোকেদের সমাবেশ অনেক বেশি, কিন্তু তার সঙ্গে সেখানে হিন্দি ভাষী লোক আছে, বিহারের লোক আছে, দক্ষিণ ভারতের লোক আছে, বিভিন্ন প্রদেশের লোকেরা, তারাও কিন্তু এখানে এসে চাকরি ইত্যাদি করছে। সুতরাং দেখা যায় যে তারা কিন্তু হয়তো ভাষাগত সংখ্যালঘু, যেমন হচ্ছে বা বোম্বের কথা যদি, সেখানে মারাঠি জনসংখ্যা নিশ্চয় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে থাকে, কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে কি বাঙালি নেই? বাঙালিও আছে, পাঞ্জাবি আছে, বিহারি আছে, সবার সমাবেশ দেখা যায়। কিন্তু যদি আমি কম্পারেটিভলি আলোচনা করি, তাহলে দেখা যায় যে মারাঠি ভাষাভাষী যারা রয়েছেন সংখ্যা অনেক বেশি, এবং বাকি যারা রয়েছে তারা সাধারণত ভাষাগত সংখ্যালঘু বা মাইনরিটি হিসেবে সাধারণত বিবেচিত হয়ে থাকে, ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে যদি বিচার করা যায়। সেই কারণে এটা বলা যায় যে ভারত হচ্ছে, তাই আমরা একটা কথা বলেছিলাম না, বৈচিত্র্যতার মধ্যে ঐক্য, অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি। সুতরাং তাই অনেকে বলেন যে, তাই একটা কথা আমরা আসতেই পারি যে ভারতের মতো দেশে যেখানে বৈচিত্র্যতা দেখা যায়, সেখানে সমস্ত রাজ্যে একাধিক ভাষাগত দেখা গেছে যে কি রয়েছে, গোষ্ঠী রয়েছে। সেই হিসেবেই আমি দুটো প্রদেশের কথা বললাম বা রাজ্যের কথা বললাম, একটা মানে যদি পশ্চিমবঙ্গের কথা বললাম, আর অন্যদিকে আমি এটা মুম্বাইয়ের কথা বা যদুনা মুম্বাইয়ের কথা তুলে ধরলাম। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভারতে কি রয়েছে, ভাষাগত গোষ্ঠী কিরকম রয়েছে। সেখানে বলা হচ্ছে যে ভারতে যে ভাষাগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা একটু শ্রেণী বিভাগ করার চেষ্টা করি, সেখানে অনেকে বলছেন এটাকে বিভিন্ন বিভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। কেন বলছেন? সেখানে তারা যে ক্লাসিফিকেশনটা দেখাচ্ছেন সেটা হচ্ছে একটা মাদার টাং বা মাতৃভাষা, একটা হচ্ছে উপভাষা, এবং আরেকটা বলা হচ্ছে যে ভাষাটা সরকারিভাবে ব্যবহৃত হয় বা যাকে আমরা সরকারি ভাষা বলতে পারি। মাতৃভাষা বা মাদার টাং এর কথা যদি বলা হয়, সেই মাতৃভাষা হচ্ছে বলা যায় সেই ল্যাঙ্গুয়েজ বা সেই ভাষাকে আমরা বলতে পারি যেটা মানুষ কি হয় জন্মাবার পর থেকে শেখে, অর্থাৎ সে একেবারে শৈশব থেকে, অর্থাৎ যে ভাষায় সে কথা বলে, অর্থাৎ যে একজন মানুষ যে শৈশব থেকে সাধারণত সেটাকে কি হচ্ছে শিখে থাকে। অন্যদিকে যদি আমরা লক্ষ্য করি, সেটাকে বলা হচ্ছে, একটা বললাম এর পরে বলেছিলাম মাতৃভাষার পরে যেটাকে আমরা বলেছিলাম দ্যাট ইজ দা বলা যায় যে উপভাষা। তাহলে সেই উপভাষা বলতে আমরা কি বুঝে থাকবো?
সেখানে দেখা যাচ্ছে যে সাধারণত বলা হয় যে উপভাষা বলতে সেই মাদার ল্যাঙ্গুয়েজ বা মাদার ট্যাংকে ওনারা বোঝাচ্ছেন যে সেই মাতৃভাষাকে বোঝায়, যেটা দেখা যায় যে বিশেষ কোনো একটা সম্প্রদায় বা ক্লাস বা সম্প্রদায়ের যে গোষ্ঠী রয়েছে, যারা সাধারণত দেখা যায় যে একটা নির্দিষ্ট টেরিটোরিয়াল লোকালিটি বা টেরিটোরিয়াল অঞ্চল রয়েছে বা বাউন্ডারির মধ্যে বিলং করে। অর্থাৎ একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় সাধারণত তারা কি করে থাকে, তারা সাধারণত রিসাইড করে বা বসবাস করে। তাহলে কথাটার মানে কি আরেকবার বলি, উপভাষা বলতে সেই মাতৃভাষাকে বোঝায় যে বিশেষ সম্প্রদায় বা যে স্পেশাল যে সম্প্রদায় রয়েছে বা সম্প্রদায়ের যে গ্রুপ রয়েছে বা গোষ্ঠী রয়েছে, যারা সাধারণত একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় সাধারণত কি করে থাকে, বসবাস করে থাকে। এরপরে বলা হচ্ছে যে দাপ্তরিক ভাষা বলতে আমরা কি বোঝাবো। সেখানে বলা হচ্ছে দাপ্তরিক ভাষা হলো সেই সকল, বলা যায় যে মাদার টাং বা মাতৃভাষা, অর্থাৎ দপ্তরে যে ভাষা কি করে থাকে, আলোচনা হয়ে থাকে বা যে ভাষায় কাজকর্ম চলে। অর্থাৎ সেখানে দাপ্তরিক ভাষা সেই সকল মাতৃভাষা বা উপভাষাকে আমরা বলতে পারি যা শিক্ষা প্রতিষ্ঠানে, এডুকেশনাল ইনস্টিটিউশনে বা দাপ্তরিক কাজ বা দপ্তর মানে বিভিন্ন ডিপার্টমেন্টের কাজের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এবং is accepted by the government, অর্থাৎ সরকারি স্বীকৃতি তাকে দেওয়া হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে, তাই অনেকে বলে থাকেন এই প্রসঙ্গে বলতে গিয়ে বলা যায় যে বিভিন্ন রাজ্যে বলা যায় বিভিন্ন সরকারি ভাষা রয়েছে। আচ্ছা, বিভিন্ন রাজ্যে কি বলা যেতে পারে, বিভিন্ন সরকারি ভাষা রয়েছে এবং সেখানে বলা যায় যে তাদের বলা যায় যে দ্বারা যে কথ্য ভাষার উপর ভিত্তি করে, কথ্য ভাষা মানে কলোকিয়াল যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে যে ধরনের মানে অধিবাসীরা যে ভাষার কথা বলে, সেই কথ্য ভাষার উপর ভিত্তি করে চিহ্নিত যে গোষ্ঠীগুলো, তাকে আমরা ভাষাগত গোষ্ঠী হিসেবে আইডেন্টিফাই করতে পারি বা চিহ্নিত করতে পারি। উদাহরণস্বরূপ বলা যায় তেলেগু সাউথার্ন মানে তোমার হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টেট গুলোতে বেশি রয়েছে, বা তেলেগু, পাঞ্জাবি উদাহরণ দিচ্ছি, বা কন্নড় ভাষাভাষী মানুষ। এখন বলা হচ্ছে যে কেননা এই কথাটা কেন বলা হলো, বলা হলো কারণ যে দেখা যায় যে সর্বভারতীয় স্তরে বা ইন্ডিয়ান মানে যদি অ্যাজ এ ব্রড ইন্ডিয়ান অ্যাসপেক্টে বিচার করে থাকি, আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে কি হিন্দি। সুতরাং যেহেতু রাষ্ট্রভাষা বা স্টেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের হিন্দি, সুতরাং দেখা যাচ্ছে যে হিন্দি আমাদের কি হয়ে থাকে, সরকারি ভাষা হিসেবে বিবেচিত হয়ে থাকে বা ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ দ্য গভর্নমেন্ট হিসেবে আমরা তাকে কি করে থাকি, আমরা তার প্রতি একটা ফেথ দেখাই বা আস্থা আমাদের রয়েছে। এর অর্থটা মানে কি? এর অর্থ হলো কেন্দ্রীয় সরকারি যে অফিসগুলো রয়েছে তার সাথে সম্পর্কিত সমস্ত অফিসিয়াল কাজ একটা অফিসিয়াল ভাষা হিসেবে হিন্দিতে লেনদেন করা হয় এবং সেটা দেখা যায় প্রত্যেকটা ধরো কেন্দ্রীয় সরকারের যে অফিসগুলো রয়েছে, ইংরেজিতে নিশ্চয়ই একটা সহকারী ভাষা হিসেবে এটা বিজয়, কিন্তু ওদের মেইন ভাষা হিন্দিতে দেখবেন যে সমস্ত যে বলা যেতে পারে যে সমস্ত অফিসিয়াল কাজকর্মগুলো কিন্তু হিন্দিতে হয়ে থাকে। এইভাবে সুতরাং দেখা যায় যে একটি রাষ্ট্রের হচ্ছে অফিসিয়াল ভাষা হিসেবে দেখা যাচ্ছে যে হিন্দিতে সাধারণত সেখানে আলাপ আলোচনাকে কি করা হয়ে থাকে, চালানো হয়ে থাকে। আবার কিছু কিছু রাজ্যে যেমন ধরো পশ্চিমবঙ্গের যেমন সরকারি ভাষা আমি বলতে পারি বাংলা আছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু রাজ্য আছে যেখানে একাধিক সরকারি ভাষা রয়েছে এবং সেখানে বলা যায় প্রসঙ্গে বলতে গিয়ে লেখক আশা সারেঙ্গি তার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া which has been published in the year 2009, অর্থাৎ 2009 সালে যেটা হয়েছিল তার এডিটোরিয়াল একটা বুক ছিল। সেখানে সেই কারণে সেই জিনিসটার উপর ফোকাস করার জন্য বা সেই জিনিসটার উপর গুরুত্ব দেওয়ার জন্য ভাষা এবং রাজনীতির মধ্যে যে সম্পর্ক রয়েছে, অর্থাৎ যে মানে রিলেশন রয়েছে, সেই সম্পর্ক নিয়েও তিনি কি করেছিলেন, ডিসকাস করেছিলেন বা আলোচনা করেছিলেন। আচ্ছা, এরপরে যেটা বলা যায় যে একটু এবার আমরা একটু স্বাধীনতার পূর্বে চলে যাই।
অর্থাৎ একটু স্বাধীনতার পূর্বের ইতিহাস আমরা দেখি। সেখানে বলা হচ্ছে যে 1881 সালে বা 1881 সাল থেকে বলা হয় যে তখন আমরা পরাধীন ভারতবর্ষ, অর্থাৎ বণিকের মানদণ্ড সেখানে দেখা দিয়েছে রাজদণ্ড রূপে। সেখানে বলা হচ্ছে ভারতে মাতৃভাষা অর্থাৎ মাদার টাঙ্গের সংখ্যা ক্রমশ চেঞ্জ হয়েছে বা পরিবর্তিত হয়েছে। পরবর্তীকালে দেখা যায় যে 1991 সালের আদমশুমারি অনুযায়ী বলা যায় যে বলা হয়েছিল, একটা সমীক্ষা করা হয়েছিল, যেটা বলা হয় যে সেখানে ভারতে ভাষার সংখ্যা নেহাত কম নয়। বলা হয়েছিল 1652টি 1652টি ভাষা ছিল, যা দেখা যাচ্ছে যে যার মধ্যে 114টি বলা যায় যে মাতৃভাষায় বিভক্ত ছিল। এরপরে বলা হয় 1951 সালে যে আদমশুমারি আছে সেই অনুযায়ী বলা হয়েছে যে পরবর্তীকালে বেশ কয়েকটি উপভাষাকে বলা হয়েছে হিন্দির উপভাষা হিসেবে স্বীকার করে নেওয়া হয়েছিল। তার মধ্যে কোনগুলো ছিল, যেমন মৈথিলি ভাষা, অর্থাৎ হিন্দি থেকে এদের একটা অ্যাব্রিভিয়েশন হয়েছে, অর্থাৎ মৈথিলি, ভোজপুরি, মাগধী এই ভাষাগুলোকে বলা হয়েছিল। ইতিহাসের পাতা যদি আরো ঘাটা যায়, দেখা যায় যে এমনকি মৈথিলি 1961 এবং 1971 সালে হিন্দিতে কি করা হয়েছিল, যুক্ত করা হয়েছিল বা ইনকর্পোরেট ছিল। এবং ভারতের সরকারি ভাষাগুলোকে এখন সংবিধানের বলা যায় যে কোন তফসিলে যুক্ত করা হয়েছে, বলা হয়েছে যে 8ম তফসিলে সাধারণত রাখা হয়েছে। বর্তমানে ভারতে প্রায় 22টি ভাষা রয়েছে, যেগুলি সরকারিভাবে বা গভর্নমেন্ট তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, স্বীকৃত হয়েছে, এবং যেগুলোকে বলা হচ্ছে যে সংবিধানে 8ম তফসিলে রেখে দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে আমরা একটু কতগুলো উদাহরণ দিয়ে দেওয়ার একটু চেষ্টা করি। যেমন হচ্ছে অসমীয়া, আসামিজ ভাষা, বাংলা, বড়ো, ডোগারি, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি যেটাকে বলা হয়, মালায়ালাম, মারাঠি, মণিপুরি, ভোজপুরি, মৈথিলি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, ভোজপুরি নেই, মৈথিলি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি ভাষা, সিন্ধি, তামিল এবং তেলেগু ও উর্দু। এই কথাটা বলা হয়েছে। যদি মনে করতে হয় একবার বলতে পারি, সেটা হচ্ছে অসমীয়া, বাংলা, বড়ো ভাষা একটা হতে পারে, মানে যেগুলো অসম রিলেটেড রয়েছে, অর্থাৎ সেখানে কি বলা হচ্ছে, ডোগারি, গুজরাটি, হিন্দি, কন্নড়, তারপর হচ্ছে কোঙ্কনি ভাষা, মালায়ালাম ভাষা, মারাঠি, তারপর হচ্ছে মণিপুরি, মৈথিলি, নেপালি, ওড়িয়া ভাষা, পাঞ্জাবি, সংস্কৃত, আচ্ছা, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলেগু ইত্যাদি ভাষাকে কি করা হয়েছে, তার মধ্যে আনা হয়েছে। এছাড়া বলা হচ্ছে যে আমরা একটু বললে বলা যায় যে ভারতে অনেক ধরনের উপসম্প্রদায় বা সম্প্রদায়ের মানুষ আছে, তো সেই সমস্ত সম্প্রদায় বা তাদের মধ্যে যে ধরুন সাব ক্যাটাগরি রয়েছে, তাদের যে উপভাষা রয়েছে, সাব ল্যাঙ্গুয়েজ রয়েছে বা ভাষাকে, সেগুলোকেও কিন্তু সংবিধানের 8ম তফসিলে কি করা হচ্ছে, অন্তর্ভুক্ত করার জন্য এরা কিন্তু দাবি করতে থাকে। অর্থাৎ কি হচ্ছে, তাদের যে উপভাষা সাব ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলোকেও যাতে একটা 8th আর্টিকেলে মানে কি করা হয়, যুক্ত করা হয়, সে ব্যাপারেও তারা কিন্তু দাবি তোলে। এবং 8ম তফসিলে তাদের অন্তর্ভুক্তি রাজনৈতিক বলা যেতে পারে, যেটা বলা যায় যে রাজনীতির উপর অনেকখানি বা রাজনৈতিক যে কার্যকলাপ রয়েছে তার উপর অনেকখানি নির্ভর করে থাকে। এই ভাষাগত গোষ্ঠীগুলির ভাষাগত এবং সংস্কৃতিগত একটা ইউনিফিকেশন বা একতা বজায় রাখার জন্য সেখানে ভারতীয় সংবিধানে বলা হয়েছে সুরক্ষা ব্যবস্থা রয়েছে, যেটা আর্টিকেল কি বলা হচ্ছে 29 to 30, সেখানে সেটা গুরুত্ব দিয়ে বা ইম্পর্টেন্স দিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা যেটা পড়বো, অর্থাৎ ত্রিভাষার সূত্র। ত্রিভাষা মানে 3টে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই ত্রিভাষার সূত্রটা মানে কি, হোয়াট ইজ দ্য মেথড, বলা যেতে পারে যে এই 3 ভাষা, 3 ল্যাঙ্গুয়েজ।
সেখানে বলা হচ্ছে এই যে মানে তিন, হ্যাঁ, সেখানে বলা হচ্ছে ত্রিভাষার সূত্রের প্রধান প্রবর্তনই হলো বলা যায় যে এমন একটি যন্ত্র বা ডিভাইসের কথা বলতে পারি যা দেখা যাচ্ছে যে ভীষণভাবে একটা নির্ধারক হিসেবে বা ডিটারমিনেন্ট ফ্যাক্টর হিসেবে যুক্ত হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা বলবো যে থার্ড ল্যাঙ্গুয়েজ মানে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলতে কি বোঝানো হয়ে থাকে। সেখানে বলা হচ্ছে এই ত্রিভাষা নীতি বা সূত্র হচ্ছে যে ভারত যেহেতু একটা বৈচিত্র্যপূর্ণ দেশ অর্থাৎ মাল্টি লিঙ্গুইস্টিক কান্ট্রি সেখানে বিলং করে থাকে, সুতরাং সেখানে বলা হচ্ছে যে ভারতের ভাষাগত পরিস্থিতির চ্যালেঞ্জ এবং সুযোগ সুবিধাগুলিকে বলা হচ্ছে মোকাবিলা করার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাই। আচ্ছা, এটা মানেটা কি? কথাটা তো বেশ খটমটে, কতগুলো বাংলা কথা বললাম। বলা হলো এটি এমন একটা মেথড বা কৌশলের কথা বলতে পারি যা তিনটি ভাষাকে শেখার জন্য একটা লঞ্চিং প্যাড হিসেবে কি করতে পারে, কাজ করতে পারে। যেমন বলা যায় যে সেখানে হিন্দি, ইংরেজি এবং আঞ্চলিক ভাষা, এটি 1968 সালে এটাকে পাস করা হয়েছিল। এইবার আমরা বলবো ত্রিভাষার সূত্র যখন আমরা আলোচনা করছি সেখানে যে কমিশনের কথা বা যে কমিশনের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বা যে খুব গুরুত্বতা পালন করে থাকে, সেখানে বলা হচ্ছে যে সেখানে কোঠারি কমিশনের এই যে শিক্ষার্থীরা যে তিনটে ভাষা শিখবে, হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে কোটারি কমিশন যে সুপারিশ করেছিল তাতে বলা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষার্থীরা তারা তিনটে করে ভাষা শিখবে। প্রত্যেকটা বাচ্চা যেমন কি হবে, একটা তো শিখবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, ঠিক আছে, একটা হলো। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারি ভাষা বা কেন্দ্রীয় সরকারি সহযোগী ভাষা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি ভাষা হিন্দি হতে পারে আর কেন্দ্রীয় সরকারি সহযোগী ভাষা হিসেবে ইংলিশ হতে পারে। ইংলিশটা বলবো না, অন্য কোনো কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ হতে পারে। তৃতীয়ত বলা হচ্ছে এই দুটো ভাষার কথা এবার ছেড়েই দিলাম, দিয়ে বলা হচ্ছে অন্য একটি মডার্ন ল্যাঙ্গুয়েজ বা আধুনিক ভাষা বা ইংরেজি ভাষা। দক্ষিণ ভারতে একটা তো রয়েছে, সেখানে একটা ল্যাঙ্গুয়েজ একটা বিরাট গুরুত্ব, কারণ দক্ষিণ ভারতের জনগণ দেখবে যে ফট করে হিন্দিতে কথা বলে না। দক্ষিণ ভারতে যারা অহিন্দি ভাষী রাজ্যগুলো রয়েছে অর্থাৎ হিন্দি বলতে চায় না, সেই রাজ্যগুলো যেমন বলা যায় যে কর্ণাটক বলতে পারো, অন্ধ্রপ্রদেশ বলতে পারো, অথবা হচ্ছে প্রধানত তামিলনাড়ু, এদের দাবিতে সাড়া দিয়ে এই ত্রিভাষা সূত্রটি কি করা হয়েছিল, আলোচনার সুপারিশ করা হয়েছিল বা সেটাকে আনা হয়েছিল। ইন্টার রিসেন্ট এরা বা সাম্প্রতিক কালে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী যার নাম হচ্ছে আন্না দুয়াই তার প্রচেষ্টায় রাজ্যে বলা হচ্ছে যে এই যে 3 রকম ভাষা শেখার কথা বলা হচ্ছে সেটাকে কিন্তু মানা হয়নি। ভারতে হচ্ছে, এরপর আমরা যেটা বলবো ভারতের যে ভাষাগত গোষ্ঠী বা এবং রাজনীতির কথা বলা যেতে পারে। সেখানে বলা হচ্ছে, একটু বলা যায় যে 1953 সালে আমরা তো বলে থাকি যে মহাত্মা গান্ধী একজন বড় কি ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, দেশবিপ্লবী ছিলেন। 1953 সালে একজন গান্ধীবাদী নেতা, যিনি বলা যায় যে বলা যেতে পারে তার মৃত্যুতে তৎকালীন মাদ্রাজ থেকে তেলেগু রাজ্যের দাবিতে কি করা হয়েছিল, বলা যেতে পারে যে সেক্ষেত্রে তাদের আনা হয়েছিল। বেশ কয়েকটা রাজ্য আছে, এমনকি কিছু ডিপার্টমেন্ট আছে বা বিভাগ আছে যেখানে বলা হচ্ছে যে যাদের ভাষা, যাদের ল্যাঙ্গুয়েজ, যা এই জাতীয় রাজ্যের সংখ্যাগরিষ্ঠ যে লোকজন রয়েছে তাদের দ্বারা কথ্য ভাষা থেকে কি হচ্ছে, ফুললি ডিফারেন্ট বা আলাদা হয়ে থাকে। তবে ভারতের সংখ্যালঘু হিসেবে যারা পরিচিত তারাই হয়ে থাকে। কথাগুলো খুব কতগুলো শক্ত শক্ত কথা আমি বলে ফেললাম। সেখানে বলা হচ্ছে, একটু উদাহরণস্বরূপ দিয়ে থাকি, যেটা হচ্ছে যে 1956 সালে ভারতে সাধারণত দেখা যায় যে ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠনের
রাজ্যগুলো যে পুনর্গঠনের ব্যবস্থা করা হয়েছিল, খুব যে আখেরে লাভ হয়েছিল তা নয়, কেননা ভারতে ভাষার সমস্যা মনে করা হয় এখন যে এত বৈচিত্র্যতাপূর্ণ দেশ, এত ভাষার সমাহার রয়েছে, সুতরাং যে এমন কিছু করা সম্ভব নয় যেখানে ভাষা সমস্যার সমাধান কি হতে পারে, দ্রুত থেকে দ্রুততর হতে পারে। এরপর যেটা বলা যায় সেটা হচ্ছে যে এই রাজ্যগুলির মধ্যে অনেক সময় আবার কি হচ্ছে জানো তো, ভাষা ভিত্তিক দ্বন্দ্ব দেখা যায়। যেমন ভারতে বিভিন্ন সময় ভাষা রাজনৈতিক প্রতিযোগিতা একই ইস্যু হয়ে ওঠে এবং এই দাবিটা ভারতের বেশ কয়েকটি ভাষাগত গোষ্ঠী রাজনীতিকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছে বা প্রভাবিত করেছে। এই জাতীয় যে রাজনীতি বা ভাষাগত রাজনীতি, এতগুলো তো কথা বললাম, কি কি কারণে হতে পারে সেটাও আমাদের আলোচনা করার প্রয়োজন আছে। একটা হচ্ছে যে কি কি কারণে হতে পারে বা কি কি কারণ দ্বারা প্রভাবিত হতে পারে। এক হচ্ছে যে নিজেদের এবং ভাষাগত সংখ্যাগরিষ্ঠদের ভাষাগত উপলব্ধি, হ্যাঁ, অর্থাৎ নিজেদের এবং ভাষাগত যে সংখ্যাগরিষ্ঠ রয়েছে তাদের ভাষাগত উপলব্ধি। দ্বিতীয়ত বলা হচ্ছে যে সমষ্টি, দ্বিতীয়ত বলা হচ্ছে ভাষাগত যারা সংখ্যালঘু গোষ্ঠী রয়েছে তাদের হচ্ছে সংখ্যালঘুদের ভাষাগত সংখ্যাগরিষ্ঠের উপলব্ধি। তৃতীয়ত বলা হচ্ছে যে ভারতের ভাষাগত সংখ্যালঘুর প্রতি ভাষাগত সংখ্যাগরিষ্ঠতাকে গরিষ্ঠ বলা যেতে পারে মনোভাবকে বুঝিয়ে থাকে। এখন বলা যায় যে এই বিভিন্ন রাজ্যে বলা যেতে পারে যে ভারতে সংখ্যাগরিষ্ঠতা দাবি করে যে অন্যান্য যে ভাষাগত গোষ্ঠী রয়েছে সেই ভাষাগত গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠের ভাষাকে একটা শিক্ষামূলক ভাষা হিসেবে ব্যবহার করে থাকবে এবং সরকারি ভাষা হিসেবে গ্রহণ করবে। এখন বলা হচ্ছে যে কেননা বেশ কিছু গোষ্ঠী রয়েছে যাকে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং অষ্টম তপশিলে একে ইনকর্পোরেট করে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে তাদের স্বীকৃতি দাপ্তরিক ভাগ দাবি করতে পারে না। তাদের স্বীকৃতি তাদের দাপ্তরিক বিভাগগুলো দাবি করতে পারে। আমি এটা ভুল কথা বলেছি। এবারে বলা হচ্ছে ভাষাগত যারা মাইনরিটি ক্লাস রয়েছে, অর্থাৎ পিছিয়ে পড়া যে ক্লাসটা রয়েছে, সংখ্যালঘু, তারা দেখা যাচ্ছে তাদের নিজস্ব ভাষার স্বার্থে সুরক্ষা দাবি করে। অর্থাৎ বলা যেতে পারে যে এমন শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য যেখানে খোলার কথা বলা হলো, যেখানে শিক্ষার মাধ্যমে ভাষাগত সংখ্যাগরিষ্ঠের ভাষা নয় বরং তাদের মাতৃভাষা হতে পারে। একটি রাষ্ট্রে ভাষাগত গোষ্ঠীর মধ্যে পার্থক্য সাধারণত একটা কথা প্রসঙ্গত বলা যেতে পারে যে একটা রাষ্ট্রে ভাষাগত গোষ্ঠীর মধ্যে যে পার্থক্য দেখা যায় সেখানে প্রায় সেটা দেখা যাচ্ছে যে ভালো নয়। সেটা হচ্ছে যে এক সময় কি দেখা যায়, ভাষাগত তোমার কি হচ্ছে দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। এবারে আমরা আসি একটু উত্তর পূর্ব ভারতের কথা, একটু গল্প ছলে তাদের কথাই বলে থাকি। সেখানে হচ্ছে উত্তর পূর্ব ভারত। উত্তর পূর্ব ভারতকে যদি একটু বিচার করা যায় সেখানে দেখা যায় যে উত্তর পূর্ব ভারতের রাজ্যে অনেক ভাষাগত গোষ্ঠী রয়েছে, অর্থাৎ বিভিন্ন গ্রুপ রয়েছে। যেহেতু সেখানে ভাষার সমাহার দেখা যায়, বিভিন্ন ধরনের গোষ্ঠী রয়েছে এবং সেখানে দেখা যায় যে উত্তর পূর্ব ভারতে, এবং এরা কিন্তু ভাষাগত সংখ্যালঘু অর্থাৎ মাইনরিটি। দেখা যায় যে এই গোষ্ঠীগুলো ভাষাগত সংখ্যাগরিষ্ঠের সাধারণত ল্যাঙ্গুয়েজ বা ভাষা অসমিয়াকে সকলের অফিসিয়াল এবং আদালতের ভাষা করার প্রচেষ্টা প্রতিহত করেছিল। একটু গল্পটা বলি। উত্তর পূর্ব ভারতে যে রাজ্যগুলির মধ্যে আসাম থেকে যেহেতু অনেকে ইনফিলট্রেট করে চলে এসেছিল বা গোষ্ঠীগুলো এসেছিল, তারা কি হচ্ছে ভাষাগত সংরক্ষণের ভারতের সংখ্যাগরিষ্ঠদের ভাষা, দ্বিতীয়ত হচ্ছে অসামরিক সরকারের অফিসিয়াল এবং আদালতের ভাষা করার প্রচেষ্টাকে প্রতিহত করেছিল।
আসামে প্রধানত যেটা দেখা যায় যে ভাষাগত দ্বন্দ্ব একটা খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। এই ছবিটা আমরা দেখতে পাই। সেখানে বলা হচ্ছে যে আসামে সাধারণত যদি দেখা যায় যে ভাষাগত দ্বন্দ্ব অসমীয়া এবং অসমীয়াদের মধ্যে ভীষণভাবে লেগে গেছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে, একটু বলি, সেখানে হচ্ছে আসাম হচ্ছে এমন একটা যৌগিক রাজ্য ছিল যেখানে অসমিয়া আছে, আসামিজ পিপল আছে এবং নন আসামিজ, অর্থাৎ দেখা যায় যে অসমিয়া এবং অসমিয়া ভাষাগুলো ছিল। সাধারণত তাদের মধ্যে ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে সমস্ত প্রবলেম গুলো হয়েছিল তার পেছনে প্রধান ফ্যাক্টর বা উপাদান হিসেবে কাজ করেছিল। দেখা যায় যে পরেরটির মধ্যে সাধারণত দেখা যায় যে বাংলা উপজাতীয় ভাষার অন্তর্ভুক্ত সেখানে ছিল। এবারে আমি একটু আসামের গল্প বলি। আসামে যে অসমিয়া বাঙালি ভাষাগত, এই যে আমরা বলছিলাম না ভাষাগত দ্বন্দ্ব দেখা যাচ্ছিল, এখন বিপরীতমুখী দেখা যাচ্ছিল, কেন এই কথাটা বলা হলো এই কারণে যে আসামের অসমিয়া বাঙালি ভাষাগত দ্বন্দ্ব ঔপনিবেশিক নীতির কারণে কি হয়েছিল, সেখানে হয়েছিল, দেখা গিয়েছিল। এবং সেখানে বলা যায় যে আসাম দখলের কয়েক বছরের মধ্যে বাংলা সরকারি ভাষা, বাংলাকেই গভর্নমেন্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ডিক্লেয়ার করে, বাংলা মানে সরকারি হিসেবে ভাষা করে তোলে। অসমীয়ারাও সেই সময় কমপ্লেন করলো। কি কমপ্লেন করলো? অসমীয়ারা অভিযোগ করেছিল যে ব্রিটিশরা বাঙালিদের একটা বলা যায় যে ভাষাকে তারা নিশ্চয়ই ব্যবহার করছে, কিন্তু এরা বলছে সঙ্গে সঙ্গে এটা বৈষম্যমূলক। তারা অসমীয়াকে সরকারি এবং আদালতের ভাষা হিসেবে দেখা যায় যে ঘোষণা করার দাবি জানায়। এই দুটি ভাষাগত গোষ্ঠীর বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল যে ক্লাস রয়েছে, সেই ভাষাগত গোষ্ঠী বুদ্ধিজীবীদের মধ্যে দিয়ে একটা কি দেখা যায়, ডিবেটেবল ক্যারেক্টার বা একটা ডিবেট লক্ষ্য করা যায়। এবং সেখানে বলা হচ্ছে যে বাঙালিরা তখন এই বিষয় বলতে গিয়ে যুক্তি দিয়েছিল যে আসামের জন্য, আর কারণ এক সময় তো বাংলাদেশ, বিহার আর আসাম এই নিয়ে বলা হয়েছিল যে পূর্বাঞ্চলটা গঠিত হবে, শুধু আসামের জন্য আলাদা আদালতের কোনো প্রয়োজন নেই, কারণ অসমিয়া, তাদের মতে হচ্ছে অসমিয়া ও অসমিয়াও হচ্ছে যে ভাষাটা, সেটাও হচ্ছে অসমিয়াদের ক্ষেত্রে সেটা সরকারি ভাষা হিসেবে কি করে না, প্রতিস্থাপন করতে হবে। এবং সেখানে দেখা যায় যে বলতে পারা যায় যে এই অসমিয়া ভাষাকে বলা হচ্ছে যে অসমের একটা উপভাষা হিসেবে তাকে চিহ্নিত করা যায়। এরপরে আমরা বলি, অন্যদিকে অসমীয়া যারা ইন্টেলেকচুয়াল ক্লাস রয়েছেন বা বুদ্ধিজীবী ক্লাস রয়েছেন, তারা যুক্তি দিয়েছিলেন যে অসমীয়াকে আমরা কখনোই উপভাষা বলতে পারি না, কার উপভাষা হিসেবে আমরা তাকে বিবেচনা করব। সেখানে বলা হচ্ছে যে অসমীয়া বাংলার কখনো উপভাষা হতে পারে না, এবং এটা তাদের একটা নিজস্ব লিপি হিসেবে বিবেচিত হয়ে থাকে। এবং কেননা তারা বলেছিলেন, যদি আমরা বিচার করি, তাদের ইতিহাস লক্ষ্য করি, হিস্ট্রি অফ দা, বলা যায় যে তাদের ওই অসমিয়াদের, তাহলে দেখা যায় যে বরং বলা যায় যে র্যাডিক্যাল বা অনেকটা কম্পারেটিভলি বলা যায় যে ইতিহাস হচ্ছে সাধারণত খুব হচ্ছে স্বাধীন ভাষা। অসমিয়াকে কি হতো, কিন্তু অসমীয়া ভাষাকে আমরা সরকারি ভাষা হিসেবে সাধারণত প্রতিস্থাপন করতে হয়। কেন করতে হয়? সেখানে আসামের ক্ষেত্রে ওই জন্য হয়েছিল না বেশ কয়েক বছর না তার আগের বছর, যে বাঙালিদের আসাম থেকে খেদিয়ে দাও বা বার করে দাও, এই সমস্ত কারণগুলো সাধারণত প্লে করে থাকে। প্রকৃতপক্ষে 1873 সালে ব্রিটিশরা অসমিয়াকে আসামের সরকারি ভাষা হিসেবে কি করেছিল, ডিক্লেয়ার করেছিল বা ঘোষণা করেছিল। এরপর থেকে দেখা যাচ্ছে যে দুটো ভাবগত বৈশিষ্ট্য বা ভাষাগত, ভাবগত বলবো না,
ভাষাগত গোষ্ঠীর মধ্যে সাধারণত ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড যে গ্রুপ তৈরি হয়েছে, সেই গ্রুপের মধ্যে সাধারণত একটা কনফ্লিকচুয়াল সিচুয়েশন থাকে, বা বলা যেতে পারে যে একটা বিরোধ চলতেই থাকে। কেন বলা হচ্ছে? আসামের কথা যদি ভাবি, বাঙালি আসামেতে প্রচুর বাঙালি আছে, এনআরসি বলা হয়েছিল তো এই কারণেই যে আসামে যে মাঝে হয়ে উঠেছিল যে এনআরসি মানে যারা আসাম থেকে বাঙালিকে মানে দূর করে দাও, এই ব্যাপারটা লক্ষ্য করা, মানে দূর না, বাঙালিরা বাঙালিদের জায়গায় থাকুক, আসামিরা আসামের জায়গায় থাকো, কেননা সেখানে এইভাবে এই পরিস্থিতিগুলোর সম্মুখীন তারা হয়েছে যে বাঙালিরা ব্রহ্মপুত্র উপত্যকায় একটা সংখ্যালঘু ভাষাগত গোষ্ঠী, আর অসমীয়রা বরাক উপত্যকা যেটা রয়েছে সেখানে একটা সংখ্যালঘু ভাষাগত গোষ্ঠী হিসেবে তারা রয়েছে। এমনকি ওদের এই যে বঙ্গাইগাঁও, এই সমস্ত যে বেল্ট গুলো রয়েছে, সেই বেল্ট গুলোতেও দেখা যায় যে বাঙালিরা খুব সংখ্যালঘু, বা তাও ওখানে একটু বাঙালিদের বেশি কি করা যায়, লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে 1960-এর দশকে যদি দেখি, দেখা যায় যে অসমীয়া সরকার সাধারণত যেটা লক্ষ্য করা গেছিল যে সমস্ত অঞ্চলে তোমার অসমীয়া ভাষা, অর্থাৎ অসমীয়া ভাষা বা আসামিজে সেই অঞ্চলের লোকেরা বেশি কথা বলে না, অর্থাৎ অসমীয়া ভাষা বেশিরভাগ লোকের দ্বারা কথা বলতো তারা, সেই সমস্ত প্রতিষ্ঠানে বা যে সমস্ত প্রতিষ্ঠানে অসমীয়া ভাষার কথা বলা হতো, সেই প্রতিষ্ঠানের নির্দেশের মাধ্যম হিসেবে অসমীয়াকে অর্থাৎ আসামিজ ল্যাঙ্গুয়েজকে অব্লিগেটরি করে দেওয়া হয়েছিল বা বাধ্যতামূলক করার চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ কি বললাম, 1960-এর দশকে অসমীয়া সরকার যে সমস্ত যে অঞ্চল রয়েছে বা এরিয়া রয়েছে, সেই সমস্ত অঞ্চলে সাধারণত দেখা যায় যে অসমীয়া যে ভাষা বেশিরভাগ লোকের দ্বারা কি হয়েছিল বলতে পারো, মানে বেশিরভাগ লোকের দ্বারা ব্যবহৃত হতো কথ্য ভাষা হিসেবে, কিন্তু সেই সব প্রতিষ্ঠানে একটা অর্ডার দেওয়া হয়েছিল বা নির্দেশের মাধ্যম হিসেবে অসমীয়া ভাষাটাকে কিন্তু অব্লিগেটরি করে দেওয়া হয় বা বাধ্যতামূলক করে দেওয়া হয়। এবারে যাই একটু পাহাড়ের দিকে, তাহলে সেখানে যেটা দেখা যায়, পার্বত্য এবং বরাক উপত্যকায় দেখা যায় যে সহিংস সংঘর্ষের ফলে, অর্থাৎ খুব নটোরিয়াস যে কনফ্লিক্ট দেখা গেছিল, তো সহিংস হত্যাহিংসার বাতাবরণ সেখানে ছিল, সেই সহিংস সংঘর্ষের ফলে ওই এলাকাগুলো কিছুটা রেজিস্ট্যান্ট হয়ে যায় বা প্রতিহত হয়। বাঙালিরা সেই সময় আশঙ্কা করেছিল যে বা ভয় পেয়েছিল যে অসমীয়াকে যদি সরকারি ভাষা হিসেবে ব্রহ্মপুত্র এলাকায় বা উপত্যকায় যদি সেটা স্বীকৃতি দেওয়া হয় বা তাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়, তাহলে সেখানে কিন্তু বাঙালিদের যে অগ্রগতি রয়েছে সেই অগ্রগতিটা কি হয়ে যাবে, অনেকটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে বা অগ্রগতিটা ব্যাহত হয়ে যাবে। এর ফলে দেখা যাচ্ছে যে এই তখন এই যে বললাম না মেঘালয়, মিজোরাম এইসব গুলো আছে খাসি, সেখানে বলা হচ্ছে ফলে আসামের খাসি অধ্যুষিত যে অংশ রয়েছে সেটাকে নিয়েও একটা বলা হচ্ছে যে উপজাতীয় একটা ট্রাইবাল বা রিলেটেড একটা রাজ্যের কথা বা উপজাতীয় কি হচ্ছে রাজ্যে দাবি করা হয়ে যাচ্ছে। এরপর বলা যায় যে বাঙালি এবং অন্যান্য যে উপজাতি বা উপজাতি যে গোষ্ঠীগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে ট্রাইবাল গ্রুপগুলো রয়েছে, তাদের সহ সমস্ত অসমীয়া অর্থাৎ যারা আসামিজ ভাষা বলে না, সেই সম্প্রদায়ের একটি পৃথক রাজ্যের গঠনের জন্য তারা খাসি বলো, জয়ন্তিয়া, গারো পাহাড় এই সমস্ত অঞ্চলে তারা আন্দোলন শুরু করেছিল। ঠিক আছে, কেননা বাঙালি বা অন্যান্য উপজাতি, অন্যান্য যে উপজাতি আছে বা উপজাতি গোষ্ঠীগুলো সহ সমস্ত অসমীয় সম্প্রদায় অর্থাৎ যারা আসামিজ নয়, তারা একটা তখন ভাবলো যে ভাবে তো থাকা যায় না, তারা তখন একটা সেপারেট বা পৃথক রাজ্য গঠনের কথা ভাবতে শুরু করলো, এবং তার ক্ষেত্রে তাই দেখা যায় যে খাসি
জয়ন্তিয়া, গারো পাহাড়ে সেই সময় কি হলো, অ্যাজিটেশন বা কি হয়েছিল, আন্দোলন শুরু হয়েছিল। এরপর আমরা একটু মেঘালয়ের কথা বলি। মেঘালয় হচ্ছে যেটা নতুন রাজ্য, কম্পারেটিভলি অনেক নিউ স্টেট, মেঘালয়ের কথা আমরা বলতেই পারি। এবং সেখানে দেখা গেছে যে মেঘালয়ের যে নতুন রাজ্য ছিল সেটা 1972 সালে গঠিত হয়েছিল। ঠিক আছে, 1972 সালে গঠিত হয়েছিল। 1986 সালে আসাম অ্যাকর্ড বা আসাম চুক্তি স্বাক্ষরের পরে বড়োরা কি করেছিল, আন্ডারলাইন করেছিল যে তাদের নিজস্ব একটা আইডেন্টিটি রয়েছে, তারা সেটাকে বলতে শুরু করে এবং তারা বলেছিল যে তাদের পরিচয় পুরোপুরি ইট ইজ ডিফারেন্ট ফ্রম আসামিজ, অর্থাৎ অসমিয়াদের থেকে তারা আলাদা এবং বড়ো তাদের ভাষা, বড়ো ল্যাঙ্গুয়েজ তাদের ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচিত হয়ে থাকে। তারা কি করলো, বড়োকে একটি সরকারি ভাষা হিসেবে কি করলো যে স্বীকৃতি দেবার, অর্থাৎ অ্যাকসেপ্ট করার, অর্থাৎ স্বীকৃতি দেবার স্বীকৃতি দাবি করেছিল। অর্থাৎ কি হচ্ছে, এটা সরকারি বড়ো ভাষা হবে, একটা কি হচ্ছে গভর্নমেন্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পাওয়া, সেটা তারা চেয়েছিল। পরে সেই বিষয়টাকে কিন্তু বিষয়টাকে অনেকটা গুরুত্ব সহকারে আলোচনা করা হয়, তাই নয়, সেই বিষয়টিকে মর্যাদা দেওয়া হয়েছিল এবং সেই জন্য আমাদের যে ভাষা আছে অষ্টম তফসিলে সেটাকে কি করে দেওয়া হয়েছিল, অ্যাড করে দেওয়া হয়েছিল বা যুক্ত করে দেওয়া হয়েছিল। এরপরে আমরা মাঝে অনেকগুলো কথা বলতে গিয়ে তামিল, তেলেগু ইত্যাদি কথা আমরা এনেছি। এরপরে আমরা সেই জন্য সেই রিলেটেড একটা প্রশ্ন আসে যে উত্তর পূর্ব ভারত, যেটা আমি বললাম সেটা নিয়ে একটা প্রশ্ন আসে। আবার আরেকটা যেটা আসতে পারে সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারত নিয়ে। উত্তর পূর্ব ভারত নিয়ে যে আলোচনা সেটা খুব খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে আমরা তাকে বিবেচনা করতে পারি। এবারে আসছে আমরা কি বলবো, এখন হচ্ছে দক্ষিণ ভারত বা সাউথ ইন্ডিয়াকে নিয়ে আমরা আলোচনা করতে পারি। সেখানে বলা হচ্ছে আমরা একটু দুটো রাজ্যকে ধরে নিই। একটা হচ্ছে দক্ষিণ ভারতে দুটো রাজ্য রয়েছে, একটা হচ্ছে তামিলনাড়ু আর একটা হচ্ছে কর্ণাটক। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে তামিলনাড়ু এবং কর্ণাটকের বলা যায় যে ভাষাগত গোষ্ঠী ছিল এবং 1992 সালে কি হলো, উগ্র ভাষাভিত্তিক একটা দাঙ্গা সেখানে লক্ষ্য করা গেল। দাঙ্গাটা কিন্তু অনেকে বলছেন যে এই রায়টটা হয়েছিল ঠিকই, কিন্তু সরাসরি ইট ইজ নট ভেরি মাচ রিলেটেড ডাইরেক্ট টু দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সরাসরি ভাষার সাথে এটা কিন্তু সম্পর্কিত ছিল না। আসলে কি নিয়ে ছিল তাহলে, এই যে আমাদের আজও সেটা একটা বিশাল প্রবলেম, সেটা হচ্ছে কাবেরী ওয়াটার কি বলা হচ্ছে জল বন্টন, সেই বিষয় নিয়ে ভাগাভাগি নিয়ে দুই রাজ্যের মধ্যে একটা কনফ্লিকচুয়াল সিচুয়েশন বা একটা দ্বন্দ্বমূলক কি বলা হচ্ছে, দুটো রাজ্যের মধ্যে একটা দ্বন্দ্বমূলক ব্যাপার বা একটা লক্ষ্য করা যায়। কর্ণাটকে যারা বাস করে তাদের আমরা কি বলে থাকি, কন্নড় ভাষাভাষী। কর্ণাটকে কন্নড় ভাষাভাষীরা তামিল ভাষী সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে, কেমন দেখো ভাষাভাষীদের মধ্যে কত হয়, লক্ষ্যবস্তু করে তাদের সম্পত্তি এবং কি করতে লাগলো, জীবনের, অর্থাৎ মানুষের তো কি রয়েছে, আমাদের মৌলিক অধিকার আছে, তাতে রাইট টু লাইফ আছে, রাইট টু প্রপার্টি আছে, এগুলো তো ছিল, শুধু আছেও, ছিল বলবো না, আছেও, সেখানে সম্পত্তি এবং জীবনের ক্ষতি করে, কি হচ্ছে যে ক্ষতি করে। কর্ণাটকের যে মাইনরিটি, কর্ণাটকের যে সংখ্যালঘু তামিল ভাষাগত গোষ্ঠীগুলো সাধারণত দেখা গেছে যে তাদের ভাষা এবং যে সম্পত্তি যেটা রয়েছে সেই সম্পত্তির কিসের জন্য প্রিজার্ভেশন, অর্থাৎ সেটা প্রিজার্ভ মানে কি ঠিক মতো প্রোটেক্ট করে, অর্থাৎ সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা আইনের দাবি করা হয়েছিল। কেন করা হয়েছিল বা অনেকে যুক্তি কেন দেখিয়েছিল, এই রকম দেখানো হয়েছিল যে রাজ্য সরকারগুলি সংখ্যালঘু যে ভাষা রয়েছে, অর্থাৎ যারা মাইনরিটি ক্লাস রয়েছে সেই তাদের বিরুদ্ধে একটা খুব হচ্ছে যে একটা বৈষম্যমূলক, অর্থাৎ খুব পার্থক্য করা হচ্ছে, এইরকম বৈষম্যমূলক নীতি চালু করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের কি দিচ্ছে, সুরক্ষা দিচ্ছে।
এখন দেখা যায় যে পাঞ্জাবে কি হলো, পাঞ্জাবি ভাষাগত সমস্যাটা কিভাবে লক্ষ্য করা গেল। দেখা গেল যে পাঞ্জাবে ভাষাগত সমস্যাটি 1960-এর দশকে পাঞ্জাবি সুবা আন্দোলনের সময় হিন্দু এবং শিখ অর্থাৎ দুটো জাতি ছিল, হিন্দু জাতি আর শিখ জাতি, এদের মধ্যে সাম্প্রদায়িক একটা বিভাজন লক্ষ্য করা যাচ্ছিল। পাঞ্জাবে যে সমস্ত হিন্দুরা বসবাস করত তারা কিন্তু ভয় পাচ্ছিল এবং আশঙ্কা করেছিল যে পাঞ্জাব যদি একটা সেপারেট স্টেট হিসেবে তৈরি হয়, রাজ্য তৈরি হলে সেখানে হিন্দুরা পাঞ্জাবে একটা কিন্তু মাইনরিটি ক্লাসে পরিণত হবে, এটা তারা আশঙ্কা করেছিল। ভাষা রাজনীতির সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল বা উদাহরণ হলো দক্ষিণ ভারতে সাধারণত দেখা গেছে যে হিন্দি ভাষার ক্ষেত্রে বিশেষ করে তামিলনাড়ু 1960-এর দশকের সিদ্ধান্তের পরে কি হয়েছে, হিন্দিকে সরকারি ভাষা হিসেবে গ্রহণের বিরুদ্ধে একটা গভর্নমেন্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দিকে গ্রহণ করা হোক এই নিয়ে কি হচ্ছে যে বিরুদ্ধে আন্দোলন বা অ্যাজিটেশন চলেছিল। 1960-এর দশকে দেখা গেল যে এই সিদ্ধান্তের পরে হিন্দি ভাষাকে সরকারি বা গভর্নমেন্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণের বিরুদ্ধেও সে সময় অর্থাৎ হিন্দি একটা সরকারি রাষ্ট্রীয় ভাষা হবে এই নিয়েও একটা কিন্তু অ্যাজিটেশন বা বিদ্রোহ চলছিল। একটি সরকারি প্রস্তাবের আলোকে গণপরিষদে হিন্দি অথবা সরকারি কাজ হিসেবে বলা যেতে হয়েছিল, যে ভাবা হয়েছিল, কিন্তু সেটা করেছিল কংগ্রেস বিধায়ক দল। আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার পর হিন্দি পরের বছর যেটা দেখা যায় যে 15 বছরের যে ট্রানজিশনাল পিরিয়ড ছিল, অর্থাৎ ট্রানজিশনাল মানে একটা রূপান্তরের সময়, এই সময় দেখা যায় যে সেইটাকে ইংরেজির সাথে মানে ইংরেজিকেও একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হলো আর হিন্দিকেও তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, সুতরাং ইংরেজির সাথে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গৃহীত হয়। আজও আমাদের দেশে যদি চিঠি চাপাটি কেন্দ্রীয় সরকারে দেখা যাবে যে হিন্দি ভাষাতেও যেমন চিঠি চাপাটি চলছে তেমনি কিন্তু ইংলিশ ভাষাতেও চিঠি চাপাটি চলে। ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষায় আর একটা হচ্ছে যে সরকারি ভাষা হিসেবে হিন্দি রয়েছে, আর একটা ইংরেজি কি হতে পারে, থাকতেই পারে, ইংরেজি একটা অফিসিয়াল ভাষা হিসেবে বিবেচিত হতে পারে। এখানে হোক না কেন সেখানে দেখা যাচ্ছে হিন্দিকে সরকারি ভাষা হিসেবে চালু করার সিদ্ধান্ত সেই জন্য দক্ষিণ ভারতে ভীষণভাবে বিরোধিতা করা হয়েছিল। আজও যদি দক্ষিণ ভারতে যাওয়া যায় সেখানে দেখা যাবে যে দক্ষিণ ভারতের লোকেরা কিন্তু হিন্দিতে কথা বলে না সাধারণত। এর ফলে মাদ্রাজ প্রদেশে তামিলনাড়ু এর প্রতিবাদ করেছিল। এই বিক্ষোভের নেতৃত্বে ছিল দ্রাবিড় মুনেত্র কাজাগম, যে ডিএমকে যুক্তি দিয়েছিল যে হিন্দিকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করা হিন্দিভাষী লোকেদের উপরে একটা বলা যায় যে হিন্দিকে কি করা হয়, চাপিয়ে দেওয়ার কথা বলা হয়। অন্যদিকে কখনো জাতিগত রাজনীতি, গোষ্ঠী রাজনীতি, সামাজিক এবং সংখ্যা দিক মানে বলা যায় যে সাংস্কৃতিক পরিচয়, রাজনৈতিক প্রতিনিধিত্ব, সাহিত্য শাসন, এত বড় বড় কথা ইত্যাদি, সেই ক্ষেত্রেও দেখা যায় যে কখনো কখনো ভাষা, ধর্ম, আঞ্চলিক সাহিত্য শাসন বা উন্নয়নের মতো একটি বা দুটি বিষয় জাতি গোষ্ঠী রাজনীতিকে প্রভাবিত করে থাকে এবং অন্য সময় আমার একটা রাজ্যের মধ্যে রাজনৈতিক সাহিত্য শাসন বা একাধিক রাজ্যের বাইরে একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবিও রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়ে থাকে। রাজনীতির এই আপেক্ষিক কারণগুলোর আপেক্ষিকতার বা প্রভাব নির্ভর করে রাজনৈতিক প্রেক্ষাপটে বা পলিটিক্যাল সিনারিও থেকে এবং রাজনৈতিক নেতা এবং অদলীয় সংগঠনের কি হচ্ছে একটা সংঘবদ্ধতার উপরে সেটা নির্ভর করে থাকে। পরিচয় গঠনের ক্ষেত্রে তাই বলা হচ্ছে সাহিত্যে একটি প্রশ্ন প্রাসঙ্গিক, অর্থাৎ জাতিগত পরিচয়গুলি কি নির্মিত, সেটা সত্যি এসেছিল না প্রাকৃতিক দেওয়া না উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, এই সমস্ত বিষয়গুলো উঠে আসে এবং সেই ক্ষেত্রে তাই বলা হচ্ছে যে অনেকে বলেন যে এই যে জাতিগত পরিচয় এটা অনেকে কৃত্রিম বলে এবং সেটা বলা হচ্ছে কৃত্রিমতা দ্বারা বলা হয় এবং সেটা বলা হয় যে দেশের যে অভিজাত শ্রেণী আছে তাদের দ্বারাই তৈরি হয়ে থাকে
এবং এটি একটি যন্ত্রবাদী পদ্ধতি হিসেবে বিবেচিত হতে পারে। এখন বলা হচ্ছে রাজনৈতিক অভিজাতরা যারা রয়েছে তারা জাতিগত পরিচয় তৈরি করে থাকে এবং তাদের লক্ষ্য পূরণের জন্য তারা পলিটিক্সকে বা রাজনীতিকে সাধারণত কি করে ব্যবহার করে থাকে। আরেকটা পন্থা কিন্তু যুক্তি দেয় যে জাতিগত পরিচয় যদি দেখো সেটা কিন্তু সাধারণত আপেক্ষিক হয়ে থাকে বা আদি হয়ে থাকে। এর মানে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে পার্থক্য রয়েছে, এগুলোকে কখনোই আমরা নির্মূল করতে পারি না। এরপর বলা যায়, যেটা একটু ছোট করে বলে দিই, যেটা হচ্ছে জাতিগত গোষ্ঠী এবং রাজনীতি। ভারতীয় প্রেক্ষাপটে জাতিগত পরিচয় একাধিক কারণে হতে পারে। সেখানে ভাষাগত পরিচয় থাকতে পারে, বর্ণ বা সাম্প্রদায়িক পরিচয় থাকে, যার বিপরীতে যা একটি একক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে। ভারতে বলা যেতে পারে বেশ কিছু রাজ্য জাতি সমস্ত রাজ্য আছে যাদের সংখ্যা আলাদা, কিন্তু সাধারণত যে সমস্ত রাজ্যে স্বনিয়ন্ত্রণ আন্দোলন চলছে, স্বায়ত্তশাসনের আন্দোলন আছে, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, বিদ্রোহের রাজনৈতিক আন্দোলন প্রত্যক্ষ করেছে, সেখানে জাতিগত রাজনীতি বিশেষ গুরুত্বতা পেয়ে থাকে। বিভিন্ন রাজ্য সময় সময় এই ধরনের আন্দোলন প্রত্যক্ষিত হয়ে থাকে। ভারতের অন্যান্য অঞ্চলের মধ্যে যেমন দেখা যায় যে উত্তর পূর্ব ভারতে দেখা যায় যে পাঞ্জাব, জম্মু কাশ্মীর, যা একটা রাজ্য থেকে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হয়েছিল। জম্মু এবং কাশ্মীর আর লাদাখ 5ই আগস্ট 2019 জাতিগত রাজনীতির একটা কি করে থাকে উদাহরণ প্রদান করে থাকে। উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে দুটি ধরনের জাতিগোষ্ঠী রয়েছে, যারা একটা রয়েছে আদিবাসী হিসেবে পরিচিত হয়ে থাকে, যারা অনেক শতাব্দী ধরে সেখানে বিলং করছে, আর যারা 19th সেঞ্চুরি বা 19 শতক থেকে দেশের বিভিন্ন স্থান থেকে মাইগ্রেশন বা অভিবাসনের কারণে যেখানে বসতি স্থাপন করেছে। তাই আদিবাসী আর অভিবাসী এই গোষ্ঠীগুলির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। প্রতিটি জাতি গোষ্ঠীর সাংস্কৃতিক ভাষা, রীতিনীতি, ইতিহাস ইত্যাদির দিক থেকে স্বতন্ত্রতা নিজস্ব থাকে, আইডেন্টিটি থাকে, এবং এই বৈশিষ্ট্যগুলো অনেকে বলেন নিশ্চয়ই বাস্তবিক রিয়ালিটি যেমন রয়েছে, আবার অনেকে বলেন যে কিছুটা ইমাজিনারিও রয়েছে, কাল্পনিক রয়েছে, এবং বাস্তব বা কল্পনা সেটা উভয়ই হতে পারে। অভিবাসী বসতি স্থাপনকারীদের এভাবে চিহ্নিত করা হয় যে তারা অন্যান্য রাজ্য থেকে এসেছে, স্থানান্তরিত হয়েছে, এবং সেটা হয়েছে অনেক সময় সংঘাতের সময় আদিবাসী জাতিগোষ্ঠী এবং অভিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে আভ্যন্তরীণ পার্থক্যগুলো অনেক ক্ষেত্রে পরবর্তীকালে ঝাপসা হয়ে গেছে, অস্পষ্টতা হয়ে গেছে, এবং সেখানে জাতিগোষ্ঠীরা দুটি বিপরীত ব্লকের আচরণ করে থাকে। আবার কখনো কখনো তাদের মধ্যে মিল রয়েছে, কখনো কখনো তাদের মধ্যে দাম্ভিকতা, কনফ্লিক্ট বা সংঘর্ষ, আবার কখনো কখনো তাদের মধ্যে কম্পিটিশনে রয়ে গেছে। নাগাল্যান্ড, মণিপুর, নাগাল্যান্ড, মণিপুর ইত্যাদি জায়গায় যদি দেখো, এবং আসামের বড়ো, সাঁওতাল, কার্বি, অউপজাতি, বাঙালি, নেপালি, খাসি এদের কথা যদি বলি, সেখানে কিন্তু আসাম ও উত্তর পূর্ব ভারতে উপজাতি হিসেবে আমরা বাঙালি, নেপালি বা খাসিদের কথা বলতে পারি। খাসিদের মধ্যে উপজাতি বাঙালি, নেপালি রয়েছে। অন্যদিকে খাসিদের মতো উপজাতি রয়েছে, মেঘালয় রয়েছে, মেঘালয় অঞ্চলেও রয়েছে, জয়ন্তিয়াতে রয়েছে, বা গারো অঞ্চলেও রয়েছে। কখনো কখনো এই জাতিগত গোষ্ঠীগুলো যাদের সাধারণত বিরোধপূর্ণ সম্পর্ক থাকে, তারা একটা সাধারণ লক্ষ্যে একে অপরের সঙ্গে অনেক সময় মিলিত হয়ে যায়। কিন্তু এই ধরনের লক্ষ্য অর্জনের পরেও তাদের মধ্যে অনেক সময় আবার দাম্ভিকতা দেখা যায়। ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে তারা অনেক সময় অভিযোগ করে যে প্রভাবশালী জাতিগোষ্ঠীগুলো একে অপরের সাথে মিত্রতার মাধ্যমে অর্জন করে হয়তো একটা লক্ষ্যে উপনীত হলো ঠিকই, কিন্তু সেক্ষেত্রে পরবর্তীকালে অন্যদের যে অন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে তারা স্বীকৃতি দিতে চায় না, এবং তারা সেখন বৈষম্যের শিকার হয়। যখন অনেক বছর ধরে আন্দোলনের পর সরকার গঠন করে, তখন বড়োরা 6 বছর ধরে প্রায় আন্দোলন করেছিল, এবং সেই বড়োরা যখন আন্ডারলাইন করে তাদের সমস্যাগুলো সরকারের কাছে যায়, কিন্তু তারা দেখা যায় সে ব্যাপারে তারা ইগনোরড হয়, উপেক্ষিত হয়, এবং তখন সেক্ষেত্রে তারা বলেছিল তার পেছনে কিন্তু আসামের যে বৃহত্তর জাতিগোষ্ঠী ছিল তাদের যথেষ্ট প্রভাব ছিল।
ফলস্বরূপ তখন বলল যে এভাবে তো বাঁচা যায় না, সারভাইভ করা যায় না। সেই জন্য বড়োরা তখন একটা বড়ো ল্যান্ড তৈরি করার কথা ভাবতে থাকে, অর্থাৎ আলাদা আবার একটা রাজ্যের দাবি করতে থাকে। মেঘালয়ের ক্ষেত্রে যদি দেখা যায় জাতিগত সংখ্যাগরিষ্ঠদের উদাহরণ দেওয়া যায়। সেখানকার যে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো রয়েছে, 3টে স্থানীয় উপজাতি, ধরো বলা যায় যে খাসি, গারো বা জয়ন্তিয়ার কথা বলা যায়। আবার প্রধান যে জাতিগত সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে যেমন বাঙালি, নেপালি, বিহারি, এদের কথাও আমরা উল্লেখ করতে পারি। সুতরাং 1972 সালে আরেকটু বলে নিই, মেঘালয় গঠনের পরিপ্রেক্ষিতে জাতিগত গোষ্ঠীগুলির মধ্যে সম্পর্ক ছিল এবং জাতিগত গোষ্ঠীগুলির মধ্যে যেমন সম্পর্কও ছিল, সংঘাতও লক্ষ্য করা গেছিল। আদিবাসী জাতি গোষ্ঠীগুলি যুক্তি দেয় যে যদি তাদের মধ্যে বিশেষ ব্যবস্থা চালু না করা হয় তবে অভিবাসী যারা জাতি রয়েছে তারা তাদের অধিকারকে হরণ করে ফেলবে। এর ফলে তাদের নিজস্ব পরিচয় বিলুপ্ত হবে। আদিবাসী সম্প্রদায়ের দাবিগুলো প্রায়শই দেখা গেছে যে অভিবাসী যে সম্প্রদায় রয়েছে তাদের সঙ্গে তফাৎ হয়ে যায়, বৈষম্যতা সেখানে দেখা যায়। কিছু কিছু রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, সেখানে রাজনীতিবিদ, রাজনৈতিক দল বা নির্বাচনের মধ্যে প্রতিযোগিতা ইত্যাদি ক্ষেত্রে দেখা যায় যে এই জাতিগত এবং অভিবাসী, আদিবাসী এদের মধ্যে কিন্তু সহিংসতা পরিলক্ষিত হয়ে থাকে। আজকে আমি এই জাতিগত, ভাষাগত, সাংস্কৃতিক গোষ্ঠীর আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।